নমস্কার। গল্পবৃক্ষ গল্প গেলা গোগ্রাসে ইউটিউব চ্যানেলে সাহিত্যপ্রেমী সকলকে স্বাগত। শুধুই দর্শক শ্রোতা, আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি দশম তথা শেষ পর্ব। পদ্মা নদীর মাঝি উপন্যাসটির সম্পূর্ণ পাঠ আমরা পরপর 10টি পর্বে আপনাদের শুনিয়েছি। আপনাদের কেমন লেগেছে তা জানালে আমরা কৃতার্থ থাকব। ভালো লাগলে দয়া করে লাইক এবং শেয়ার করবেন, পরিচিত জনকে জানাবেন আমাদের পরিবেশনার কথা। কেউ যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটির সম্পূর্ণ পাঠ শুনতে চান, তাহলে আমাদের গল্পবৃক্ষ চ্যানেলটিতে প্রবেশ করে প্রতিটি পর্বে ক্লিক করে তা শুনতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। গ্রামে ফিরে কুবের দেখল রাসু ইতিমধ্যে প্রীতমের সঙ্গে ভাব করে ফেলেছে। যুগীর ছেলে হয়েছে, প্রীতমকে কে আর দেখবে, কাজটা তাই পেয়েছে রাসু। যুগীর মতো রাসুকেও সে সর্বদা শাপান্ত করে। রাসু নীরবে সেবা করে বুড়ার, রাগও করে না, দুঃখিতও হয় না। রাসুর ধৈর্য দেখে কুবের খুশি হয়। প্রীতম খুশি থাকলে রাসু হয়তো কিছু পাবে টাকা করি, গোপীরই ভালো হবে তাতে। এমনকি প্রীতমকে দেখতে গিয়ে তার কাছে রাসুর কিছু কিছু প্রশংসাও করে আসে কুবের। বলে মনটা ভালো রাসুর, দয়ামায়া আছে রাসুর বুকে, নকুল টকুলের মতো পাজি সে নয়। প্রীতম শোনে কিন্তু বিশ্বাস করে না। বলে, অরে তুই চিনস না কুবির, ও ডাকাইত। একদিন আমার বুকে চাকু মাইরা সর্বস্ব নিয়ে পালাইব হারামজাদা, তুই আসস কোন তালে? কুবের প্রতিবাদ করে, না রাসু সেরকম নয়, বড় ভালো রাসু। কয়েকদিন পরে হোসেন মিয়া ফিরে এলে কুবেরের অলস দিনগুলি শেষ হয়। রকমারি ব্যবসা হোসেনের। ধান, পাট, বিড়ির পাতা, তামাক, গুড়, চিনি, মশলাপাতি একবার এক এক রকম বোঝাই নিয়ে কুবের বন্দর থেকে বন্দরে যাতায়াত করে। গোয়ালন্দের অপর তীরে একবার 700 ছাগল এসে হাজির। সারাদিন ধরে কুবের তাদের নদী পার করল। ছাগলের গন্ধে বারবার তার মনে পড়তে লাগলো কপিলার বাড়িতে এক কষ্টকর রাত্রি যাপনের কথা। পরের বাড়িতে পরের শাসনে নিরুপায় নির্বাক বউ কপিলা যেখানে তাকে পাট জমানো পাঁঠা বাঁধা ভাঙা ঘরখানায় শুতে দিয়েছিল সেই কথা। তারপর একদিন চাঁদপুর যাওয়ার হুকুম পাওয়া গেল। তাড়াতাড়ি যেতে হবে, দিন রাত্রি নৌকা বেয়ে যাওয়া চাই। গণেশ বিরক্ত হয়ে গজগজ করতে লাগলো। শম্ভু ও বগা বহুদিন হোসেনের অধীনে কাজ করেছে, তারা কিছুই বলল না। প্রাণপণে বৈঠা বেয়ে কুবেরকে অবাক করে দিল। হোসেনকে কিছু কিছু কুবের এখন চিনতে পেরেছে। সাধারণত সময়ের হিসাব হোসেনের একটু শিথিল। নৌকার খেপ দিতে মাঝিরা দেরি করলে সে কিছু বলে না। শম্ভু ও বগা তাই গা ছেড়ে দিয়ে বৈঠা ধরে, কুবেরের তাড়া গ্রাহ্য করে না। কিন্তু হোসেন যখন মুখ ফুটে বলে যে দ্রুতগতির প্রয়োজন, শম্ভু ও বগার সমস্ত শৈথিল্য তখন অন্তর্হিত হয়। এমনভাবে বৈঠা বাইতে থাকে তারা যেন ভূতে পেয়েছে তাদের। মনে মনে সায় দেয় কুবের। এমনিভাবেই কাজ নিতে হয় বটে মানুষের কাছে, এমনই কৌশলে। একটু দেরিতে যখন কিছুই এসে যায় না, মাঝিদের সঙ্গে তখন বকাবকি না করলে তাড়াতাড়ির সময় দুবার বলতে হয় না। এতটুকু ইঙ্গিত পেলে আলস্য পরিতৃপ্ত মাঝিরা সহসা অতিমাত্রায় কর্মঠ হয়ে ওঠে। হোসেনের বহুমুখী প্রতিভার পরিচয় কুবের প্রতিদিনই পায়। বিস্তৃত তার কর্মক্ষেত্র, এখানে ওখানে ছড়ানো তার জীবন, এলোমেলো তার চলাফেরা, তবু চারিদিকে সামঞ্জস্য, সব নিয়মে বাঁধা। একটা জটিল বিশৃঙ্খলায় সেসব শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছে। চাঁদপুরে হোসেন মিয়া নৌকায় যোগ দিল। ময়নাদ্বীপের পথেই এবারও নৌকা চলল। নোয়াখালীর উপকূলে ক্ষুদ্র একটি গ্রামের কাছে নৌকা বাঁধা হলো। নৌকায় বোঝাই দেওয়া হলো নারকেল।
বোঝাই শেষ হলেও কিন্তু নৌকা খুলবার হুকুম হোসেন দিল না। 2 দিন সেখানে নিষ্কর্মা হয়ে তারা বসে রইল। তৃতীয় দিন সন্ধ্যার সময় নদীর মোহনার দিক থেকে মুসুরি বোঝায় প্রকাণ্ড একটা সমুদ্রগামী বোট এসে ভিড়ল পাশে। চট্টগ্রামবাসী এক বৃদ্ধ মুসলমান নেমে এসে অনেকক্ষণ হোসেনের সঙ্গে পরামর্শ করল। বোট থেকে তারপর ত্রিপল মোড়া কি যেন এলো এই নৌকায়। ছইয়ের মধ্যে পাটাতনের তলে হোসেন তা লুকিয়ে ফেলল। তারপর হোসেন ও বৃদ্ধ মুসলমানটি নেমে গেল তীরে। গুনে গুনে হোসেন কতকগুলি নোট তার হাতে দিল। নৌকায় ফিরে এসে বলল, নাও খোলো কুবির ভাই। বড় কৌতূহল হচ্ছিল কুবেরের, পাটাতনের নিচে কি লুকিয়ে রেখেছে হোসেন। হোসেনকে প্রশ্ন করবার সাহস কুবেরের হলো না। অনেক রাত্রে নৌকা বেঁধে রাঁধবার আয়োজন করার সময় শম্ভুকে সে চুপি চুপি জিজ্ঞাসা করল। শম্ভু বলল, আফিম মিয়া, আফিম। চুপ যাও। আফিম? চুপি চুপি আফিমের ব্যবসা করে হোসেন? এ তো ভালো কথা নয়। নানা দিকে কত উপার্জন হোসেনের। এইসব অসৎ উপায়ে অর্থ সংগ্রহের চেষ্টা কেন তার? তাছাড়া চোরাই আফিমের ব্যবসা করা তো সহজ বিপদের কথা নয়। ধরা পড়লে কি উপায় হবে তখন? কুবেরের ভয় করতে লাগলো। হোসেন মিয়ার সঙ্গে যেদিন সে ভিড়েছে সেদিন থেকেই সে জানে একদিন অনিবার্য বিপদ আসবে, একেবারে সর্বনাশ হয়ে যাবে। আজ কুবের বিপদের স্বরূপটা বুঝতে পারল। আজ হোক কাল হোক হাতে পড়বে হাত করা। তারপর 2-10 বছর জেলের বাইরে কুবেরকে আর খুঁজে পাওয়া যাবে না। ছইয়ের ভেতরটা হোসেন মিয়া দখল করেছে। নৌকার উন্মুক্ত অংশে হোগলার ঢাকনি চাপিয়ে মাঝিরা শয়ন করে। শুয়ে শুয়ে কুবের অনেক আবল তাবল চিন্তা করল। একবার ভাবল, এবার গাঁয়ে ফিরে হোসেন মিয়ার নৌকায় আর সে কাজ করবে না। জেলে যাওয়ার চেয়ে না খেয়ে মরাও ভালো। কিন্তু না খেয়ে মরার সঙ্গে কুবেরের পরিচয় আছে। হোসেন মিয়ার সঙ্গে ভিড়ে জীবনে সে প্রথম সচ্ছলতার সুখ জেনেছে। এই কাজ ছেড়ে দিলে যে অবস্থা তার হবে, খানিকক্ষণ সে বিষয়ে চিন্তা করে কুবের বুঝতে পারে জেনে শুনে ইচ্ছা করে দারিদ্র্যকে বরণ করার ক্ষমতা আর তার নেই। ক্ষোভে কুবেরের চোখে জল আসে। এ কি অন্যায় হোসেন মিয়ার! এইসব বিপজ্জনক কাজগুলি বাদ দিলেও তার তো কাজের অভাব নাই। সেসব কাজে ব্যাপৃত না রেখে কুবেরকে কেন সে এই বিপদের মধ্যে টেনে এনেছে? তারপর কুবের ভাবে, এইসব ভয়ঙ্কর কাজের সহায়তা যদি তাকে করতে হয়, বিপদের ভাগ যদি তার থাকে, লাভের অংশও তো তার পাওয়া উচিত। জেলে যাওয়ার ঝুঁকি যার, সে কি শুধু বৈঠা বইবার মজুরিই পাবে? মনে মনে সে কলহ করে হোসেনের সঙ্গে। কল্পনায় সে বারবার এই ঘটনাগুলি ঘটিয়ে যায়। হোসেনের অন্যায়টা বুঝিয়ে দিতে সে ভারী অনুতপ্ত হয়। তাড়াতাড়ি কোমরের কালো বেল্ট থেকে একতারা নোট নিয়ে সে কুবেরকে দেয়। 4 ভিটায় 4খানি বড় বড় ঘর তোলে কুবের। গোয়াল করে, ধানের মড়াই করে, ঝাঁকার ওপর লাউলতা তুলে দেয়। তারপর একদিন কপিলাকে নিমন্ত্রণ করে। কপিলার পা দুটি জড়িয়ে ধরে বলে যে তাকে ছেড়ে থাকতে বুক ফেটে গিয়েছে কুবেরের। ও কপিলা, আমারে ফেলে আর যাইস না, যাইস না, আমি নি মইরা গেলাম কপিলা তোরে না দেখা। কেতুপুরে ফিরে কুবের এক আশ্চর্য সংবাদ শুনল। প্রীতমের বাড়িতে চুরি হয়ে গিয়েছে। গভীর রাত্রে শীত কেটেছে চোর। ঘরের কোণে কোথায় প্রীতম মস্ত একটি ঘটি ভরে টাকা পুঁতে রেখেছিল, চোরের তা জানবার কথা নয়। তবু সেইখানটা খুঁড়েই ঘটিটা চোর নিয়ে গিয়েছে। টাকার শোকে বড় কাতর হয়ে পড়েছে প্রীতম। চুরির ব্যাপারে রাসুকেই সে সন্দেহ করে। রাসু নিজে সিঁধ দিয়েছে এ কথা সে স্পষ্ট বলে না, তবে চোরের সঙ্গে রাসুর যে যোগ আছে তাতে প্রীতমের সন্দেহ নেই। ঘরের লোক বলে না দিলে ঘটির সন্ধান চোর পেত কোথায়?
প্রীতমের গালাগালিতে রাসু কখনো রাগ করেনি, কিন্তু এবার চুরির অপবাদ দেওয়া মাত্র প্রীতমকে আচ্ছা করে কড়া কড়া কথা বলে সে চলে গিয়েছে। এটাও বড় সন্দেহজনক। চুরির অপবাদের জন্য যেন নয়, টাকার সঙ্গেই সে যেন গিয়েছে। এতদিন গেল না কেন তবে? প্রীতমের যতদিন টাকা ছিল। কুবের খবর নিতে গেলে প্রীতম কেঁদে কেঁদে চোর, রাসু ও বিশ্ব সংসারের বিরুদ্ধে তার নালিশ জানাতে লাগলো। হায়, তার সারা জীবনের সঞ্চয় 7, 20, 13টা টাকা। কোথায় আছে তার সেই পলাতক পুত্র? বুড়ো বাবাকে মনে করে কবে সে ফিরে আসবে সেই আশায় প্রীতম যে টাকাগুলি জমিয়ে রেখেছিল, সে কি চোরকে দেবার জন্য, লক্ষ্মী ছাড়া রাসুর পেটে যাওয়ার জন্য? কুবের বলে, রাসু জানলো কি বা কই থুইছিলা ঘটি? তা কি প্রীতম জানে? যে শয়তান মানুষ রাসু, কেমন করে যেন টের পেয়ে গিয়েছে ঘটিটা কোথায় পোঁতা ছিল। রাসুর অসম্ভব কাজ নেই। ঘটির সন্ধান করতেই হয়তো সে এসেছিল প্রীতমকে সেবা করবার ছলে। সারাদিন ঘরের মধ্যে ঘুরত রাসু, এ কোণ ও কোণ করে বেড়াতো, আর তীক্ষ্ণ দৃষ্টিতে মেঝের দিকে চেয়ে কি যেন খুঁজত। তখনই সন্দেহ হয়েছিল প্রীতমের। হায়, তখন যদি সে সাবধান হতো। কুবের বিশ্বাস করল না রাসুর অপরাধ। ঘটি কোথায় পোঁতা ছিল তাই যদি রাসু জানবে, চোরের সঙ্গে যোগ দিয়ে টাকার সে ভাগিদার জোটাবে কেন? নিজেই তো অনায়াসে চুপি চুপি ঘটিটা সরিয়ে ফেলতে পারত। তারপর গর্ত বুঝিয়ে লেপে পুছে ঠিক করে রাখলে কতকাল পরে প্রীতম টাকা চুরির কথা টের পেতেও ঠিক ছিল না। সিঁধ কাটবার হাঙ্গামা রাসু করতে যাবে কেন? চৌকিদার থানায় খবর দিয়েছিল, পুলিশ এসে চুরির তদন্ত করল। পুলিশ দেখে কুবেরের বুকের মধ্যে কাঁপতে আরম্ভ করে দেয়। হোসেন মিয়ার সঙ্গে এবার নৌকা যাত্রা করে এসে পুলিশের জন্য চিরন্তন স্বাভাবিক ভীতিটা কুবেরের অস্বাভাবিক রকম প্রখর হয়ে উঠেছে। পুলিশের কাছে প্রীতম অম্লান বদনে বলে দিল রাসুকে সে সন্দেহ করে। রাসুকে অনেক জিজ্ঞাসাবাদ করা হলো, তার ঘরখানা খুঁজে দেখা হলো। তারপর রাসুর হাতে হাতকড়া না দিয়েই পুলিশ চলে গেল। না, রাসুর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। পুলিশ চলে গেলে প্রীতমের বাড়ির সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ রাসু যা মুখে আসলো তাই বলে প্রীতমকে অভিসম্পাত করল। শুনে কে বলবে প্রীতম তার মামা? তারপর একদিন সকালে কুবেরের কাছে এসে রাসু জিজ্ঞাসা করল, কবে বিয়া দিবা? কুবের তৎক্ষণাৎ সন্দিগ্ধ হয়ে বলল, গতি কিরে রাসু, প্রীতম খুড়ার টাকা নি তুই নিছস? রাসুর মুখখানা একটু বিবর্ণ হয়ে গেল বই কি। সে বলল, কি কও লখার বাপ, আই টাকা নাই আমার, কাম করি না আমি। কি কাম করস? শেতল বাবু কাম দিছেন, বাবু গোনায়। মামার ঘরে চুরি করুম? অমন কথা কইও না লখার বাপ। তখন কুবের বলল, পনের টাকা দিয়ে থো না কেন তবে? রাসু বলল, দিমু, কবে বিয়া দিবা কও? গোপী সেরে উঠছিল। এখনো সে ভালো করে হাঁটতে পারে না বটে, তবে ক্রমেই পায়ে জোর পাচ্ছে। মাসখানেক পরে বিয়ে তার দেওয়া যায়, কিন্তু বিয়ের আগে টাকা কুবেরের পাওয়া চাই, মেয়ের গায়ে ওঠা চাই গয়না। রাসুর মুখের কথায় নির্ভর করে থাকবার পাত্র সে নয়। যথাসময়ে টাকা ও গয়না দেবার প্রতিজ্ঞা করে রাসু বিদায় নিল। প্রতিজ্ঞা করল সে অবলীলা ক্রমে। রাসুর যেন টাকার ভাবনা শেষ হয়েছে বাবুদের নৌকায় কাজ পেয়ে। সে যেন বড়লোকই হয়ে গিয়েছে। টাকা ও গয়নার কথা শুনে একদিন মুখে তার কালিমা ঘনিয়ে এসেছিল। আজ সে নির্ভয় নিশ্চিন্ত। মালা বলে, রাসুরে যেন কেমন কেমন দেহি, আমি ডরাই মাঝি। কুবের বলে, ডরাইয়া কাম নাই তোর? আই বলে মালা অবাক হয়ে থাকে। কুবের গোপীকে ডাকে, লাঠি ধরে হাঁটতে বলে গোপীকে। গোপী কষ্টে উঠে দাঁড়ায়, কষ্টে 2-1 পা হাঁটে।
কুবের তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখে বলে, সারব গোপীর মা, খাসা সারব পাখান গোপীর। রাসুর লগে কেন দিমু বিয়া? কইলা যে রাসুরে। কুবের একগাল হাসে, বলে, তুই নি মায়া লোক গোপীর মা, বোঝোস না? রাসুরে হাতে থুইছি, পাও যদি না সারে মাইয়ার, রাসুর লগেই দিমু। আর সাইরা যদি যায় গোপীর মা, পাওখান যদি সাইরা যায় গোপীর। অৎসাহে কুবের গোপীর হাঁটুতে হাসপাতালে দেওয়া ওষুধ মালিশ করতে থাকে। জোরে জোরে ঘষে কুবের, ব্যথায় গোপী কাতরায়। কুবের ধমক দিয়ে বলে, চুপ থাক, চুপ থাক, জোর জোর না দিমু তো সারব কেন? মালিশ করতে করতে থেমে গিয়ে হাঁটুটা সে টিপে টিপে পরীক্ষা করে দেখে, বলে, ফুলা কমে নাই গোপীর মা? হ, কম যেন লাগে। বলে মালা উৎসুক চোখে গোপীর পায়ের দিকে চেয়ে থাকে। অনেকক্ষণ পরে সলজ্জভাবে বলে, মনে এক স্বাদ ছিল মাঝি, কমু? হ, এমনই ভাবে ভনিতা করে মালা। মালার তামাটে মুখখানা একটু রাঙা দেখায়। আস্তে আস্তে সে জিজ্ঞাসা করে কুবেরকে, হাসপাতালের যে ডাক্তার গোপীর পা ভালো করে দিয়ে, সে কি মালার পাখানার কিছু করতে পারে না? একবার গিয়ে দেখিয়ে আসলে হয়। কিন্তু কিছু যদি ডাক্তার না করতেই পারবে? মালার বড় স্বাদ একবার গিয়ে দেখিয়ে আসে। কুবের কি বলে? কুবের গম্ভীর হয়ে বলে, তোর পায়ের কিছু হইব না গোপীর মা। কেন হবে না কেন? মালা জিজ্ঞাসা করে। আহা, একবার দেখিয়ে আসতে দোষ কি? ডাক্তার যদি বলে কিছু হবে না, নিজের কানে শুনে এসে মালা নিশ্চিন্ত হয়ে থাকবে। একবার নিয়ে চলুক কুবের তাকে। এক ফোঁটা যদি মায়া থাকে তার জন্য কুবেরের বুকে, একবার সে তাকে নিয়ে চলুক সদরের হাসপাতালে। কুবের কি বুঝবে খোড়া পায়ের জন্য সারা জীবন কি দুঃখ মালা পুষে রেখেছে মনে? না, নিয়ে যাবে না কুবের? আইগো কুবেরের পাষাণ প্রাণ। মালার চোখে জল আসে। বিনিয়ে বিনিয়ে সে বলতে থাকে যে মেয়ের জন্য কুবের 10 বার হাসপাতালে যেতে পারে। মালাকে একবার, শুধু একটি বার নিতে তার আপত্তি? অনেক পাপ করেছিল আর জন্মে মালা, এবার তাই এমন কপাল নিয়ে জন্মেছে। কোলের ছেলেটাকে মালা মাই ছাড়িয়ে নিচে ফেলে দেয়, ঘুরে বসে দরজার খুঁটিতে ঠক ঠক করে মাথা ঠোকে আর কাঁদতে কাঁদতে আহ্বান করে মরণকে। যে মরণ এমনই নির্দয় যে মালার মতো পোড়া কপালের দিকে ফিরেও তাকায় না। চুপ যা গোপীর মা, চুপ যা। কেন চুপ যাবে? কুবেরের দরদ আছে নাকি মালার জন্য? সে তো কপিলার মতো ভঙ্গি করে হাঁটতে পারে না যে তাকে নিয়ে কুবের আমিনবাড়ি হাসপাতালে যাবে, হোটেলে রাত কাটিয়ে আসবে পরমানন্দে। কুবের বিবর্ণ হয়ে বলে, কিবা কথা কস গোপীর মা, মায়েরা ফেলুম কইলাম। তারপর সে সুর বদলে বলে, হাসপাতালে যাওনের লাইগা কান্দনের কাম কি? আই যাইবার চাস নিয়া যামুনে। যা মুখে লয় তাই কইয়া রাগাইস না গোপীর মা। মালা ফোঁস ফোঁস করতে করতে বলে, নিবা নির্যস, নিবা? নিমু। কিন্তু মালাকে আমিনবাড়ি নিয়ে যাওয়ার সময় হয় না কুবেরের। হোসেন মিয়ার কাজের এখন অন্ত নেই, অবিরত চালান আসছে যাচ্ছে। এবছর শতে যে ব্যবসা আরম্ভ করেছে হোসেন, মাঝখানে আবার একবার নৌকা নিয়ে নারকেলের ও চোরাই আফিমের চালান আনতে কুবেরকে সেই নোয়াখালীর উপকূলে যেতে হলো। এবার আফিম পৌঁছে দিল একটি স্টিম লঞ্চ। লঞ্চে এক সাহেব এসেছিল। হোসেন মিয়াকে কি খাতির তার! আফিমের পুঁটুলি নিয়ে নৌকা চালাতে এবারও কুবেরের বুকের মধ্যে সমস্ত পথ একটা আতঙ্ক জেগে রইল। গতবার ফিরে গিয়ে হোসেন প্রত্যেক মাঝিকে 10টা করে টাকা বকশিস দিয়েছিল, এবারও দিবে সন্দেহ নেই। কিন্তু টাকার কথা ভেবে কুবেরের এক বিন্দু আনন্দ হলো না। গণেশ জিজ্ঞাসা করে, কি ভাবো কবিরদা? জিমাও কেন? মিয়া ভাই আফিম দিছে নাকি? কুবের বলে,
চুপ যা বলদ। গণেশ বলে, কুকির মা রূপার পয়সা চায় কুবিরদা, ভাবি কি এবার মিয়াবাই টাহা দিলি দিমু পয়সা গড়াইয়া কুকির মারে। গণেশের খুশি ধরে না, কুবেরের গায়ে ঠেলা দিয়ে বলে, হোসেন মিয়ার নায় কাম নিয়া বড় কাম করছো কুবিরদা, তাহার মুখ দেখিলাম। কুবের তীক্ষ্ণ দৃষ্টিতে সুদূর নদীবক্ষে চেয়ে বলে, উঠা কিরে গনসা, পুলিশের লঞ্চ নাকি? হ। কুবের শিউরে বলে, কোন দিকে যায়? আমাকে দিকে আহে দেহি কুবিরদা। কুবের বিবর্ণ মুখে হোসেন মিয়ার কাছে যায়, ফিসফিস করে বলে, পুলিশ লঞ্চ আহে মিয়া সাপ। হোসেন মৃদু মৃদু হাসে, বলে, বৈঠা ধরো গিয়া কুবির ভাই, হোসেন মিয়া থাকতি কারে ডরাও? নদীর মধ্যে জাল ফেলাইয়া মাল উঠাইব কোন হালার পুত? হ, বিপদ ঘনিয়ে এলে আফিমের বান্ডিল নদীর জলে ফেলে দিলেই চুকে গেল, তাই হবে বোধ হয়। সেই জন্যই হয়তো হোসেন সর্বদা জলপথে আফিমের চালান নিয়ে আসে, নতুবা নোয়াখালী হোক চট্টগ্রাম হোক, রেলের স্টিমারে চাঁদপুর আসার ঢের সুবিধা। কুবেরের ভয় কিছু কমে, তবু সুদূর পুলিশ লঞ্চের দিক থেকে দৃষ্টি সে ফেরাতে পারে না। লঞ্চটি যখন ক্রমে ক্রমে কাছে এসে পাশ দিয়ে চলে যায়, কুবের শ্বাস রোধ করে থাকে। একদিন ভোরবেলা বাড়ি ফিরে কুবের মালাকে দেখতে পেল না। গোপী বলল, রাসুর সঙ্গে মালা আমিন বাড়ির হাসপাতালে গিয়েছে। কুবের রেগে বলল, কার নাই? বাবুগো নাই। 3 দিন নদীর বুকে কাটিয়ে এসেছে, মেজাজ গরম হয়েছিল কুবেরের, রাগে সে গুম খেয়ে রইল। গোপী গড়গড় করে ব্যাপারটা বিস্তারিত বলে গেল। মালা কদিন থেকে রাসুকে তোষামত করছিল, কাল মেজবাবু মোকদ্দমার জন্য আমিন বাড়ি গিয়েছেন, সেই সুযোগে বাবুকে বলে কয়ে মালা ও রাসু সঙ্গে গিয়েছে। মেজবাবুর নৌকায় মালা আমিন বাড়ি গিয়েছে? মেয়ের দিকে কুবের কটমট করে তাকায়, গোপী যেন অপরাধিনী। গোপী ভয়ে ভয়ে বলে, লখা লগে গেছে বাবা। সারাদিন কুবের বাড়ি ছেড়ে নড়ল না। জীবনটা হঠাৎ তেতো হয়ে গিয়েছে কুবেরের কাছে। সমস্ত সকালবেলাটা সে রাগে আগুন হয়ে রইল। নিধু মাঝি আলাপ করতে এলে তাকে অকথ্য গালাগালি করে ভাগিয়ে দিল, বিনা দোষে মেরে চণ্ডীকে করে দিল আধমরা। তারপর রাগ কমে বিকেলবেলায় এলো বিষাদ। কেবলই মনে হতে লাগলো কুবেরের মালা প্রতিশোধ নিয়েছে। কপিলার সঙ্গে সেই কিনা একদিন আমিন বাড়িতেই রাত কাটিয়ে এসেছিল, মালা তাই মেজবাবুর সঙ্গে সেই আমিন বাড়িতেই গিয়েছে, হাসপাতালে যাওয়ার সেই একই উপলক্ষের ছল করে। সন্ধ্যা হলো, মালা ফিরল না। অন্ধকারে গা ঢাকা দিয়ে এলো হোসেন। কুবের ছাড়া বড় ঘরটি থেকে সবাইকে সরিয়ে দিয়ে ঘরের মাঝখানের খুঁটি বেয়ে উঠে নিজে সে চালের খড় ফাঁক করে ছোট ছোট 2টি বান্ডিল লুকিয়ে ফেলল। খুঁটি বাইতেও জানে হোসেন, গুণের লোকটার অন্ত নেই। কুবের নীরবে এই অদ্ভুত কাণ্ড চেয়ে দেখল, কিছু বলল না। নেমে এসে হোসেন বলল, ডরাইও না কুবির ভাই, ডর নাই। কুবের মুহ্যমানের মতো মাথা নাড়ল। হোসেন বসল, বলল যে পুঁটলি 2টি যতদিন সে না নিয়ে যায় কুবেরের ছুটি। সারাদিন বাড়ি বসে আরাম করবে কুবের, কেমন? চালে গোঁজা জিনিস 2টিকে সে পাহারা দিবে বটে, কিন্তু বারবার ওদিকে চাইবার প্রয়োজন নেই কুবেরের। একেবারে না তাকানোই ভালো। না, ঘরের চালায় কিছুই গোঁজা নাই কুবেরের। অন্ধকারে গা ঢাকা দিয়ে আজ হোসেন তার বাড়ি আসেনি। খুঁটি বেয়ে উঠে ঘরের চালে কিছুই সে গুজে রাখেনি। কি কুবির ভাই, তাই না? হোসেন মৃদু মৃদু হাসে। হ বলে কুবের সাই দেয়। সবার চেয়ে বিশ্বাসী, সবার চেয়ে নিরাপদ এই সরল পদ্মা নদীর মাঝিটাকে হোসেন মিয়া যেন ভালোবাসে।
কত টাকা হোসেন মিয়ার, দূরে দূরে ছড়ানো কত বড় তার ব্যবসা। 11 মাইল লম্বা একটা দ্বীপের সে মালিক। কুবের তো তার চাকর। তবু কুবেরের ঘরের ছেঁড়া চাটাইয়ে হোসেন আরাম করে বসে, বন্ধুর মতো গল্প করে কুবেরের সঙ্গে। চেনাই যেন যায় না এখন হোসেনকে। হোসেনের নৌকায় কাজ নেওয়ার আগে কুবের তো তাকে শুধু সঙ্গতিপন্ন বলে জানত। অসংখ্য উৎস থেকে হোসেনের যে কত টাকা আসে, এখন ভাবতে গেলে কুবেরের মাথা ঘোরে। সে আর গণেশ শুধু জেনেছে, কেতুপুরের আর কেউ হোসেন মিয়ার রহস্য জানে না। টাকাওয়ালা মানুষের সঙ্গে মেশে না হোসেন, তাদের সঙ্গে সে শুধু ব্যবসা করে। মাল দিয়ে নেয় টাকা, টাকা দিয়ে নেয় মাল। মাঝিরা তার বন্ধু। অবসর সময়টা সে পদ্মার দিন দরিদ্র মাঝিদের সঙ্গে গল্প করে কাটিয়ে দেয়। টাকায় ফাঁপানো ব্যাগ পকেটে নিয়ে বর্ষার রাত্রে জীর্ণ চালার তলে চাটাইয়ে শুয়ে নির্বিবাদে ঘুমিয়ে পড়ে। সেদিন রাত্রে মালা ফিরল না। পরদিন বেলা 12টার সময় হাতের ভরে দুলে দুলে সে ঘরে প্রবেশ করল। নদীর ঘাট থেকে এতটা পথ এমনিভাবে আসতে কাপড়খানা তার কাদা মাখা হয়ে গিয়েছে। কুবের খেতে বসেছিল। একবার চেয়ে দেখে আবার খাওয়ায় মন দিল। ঘরে গিয়ে কাপড় বদলে মালা দাওয়ায় এসে বসল। কুবের চোখ তুলে তাকায় না। চড়া গলায় পিসিকে আর 2টি ভাত আনতে বলে। মালা বলে, আগো শুনছ? না, কুবের শুনতে পায় না, সে বধির হয়ে গিয়েছে। মালা বলে, তুমি তো নিলা না, রাসুর লগে তাই হাসপাতালে গেছিলাম, গোসানি করছো। জবাবের জন্য মালা খানিকক্ষণ অপেক্ষা করে, তারপর সজল কণ্ঠে বলে, ডাক্তার কয় পাও সারণের না আমার। আরও কত কথা মালা বলে, কুবের সারা শব্দ দেয় না। খেয়ে উঠে নীরবে তামাক টানতে থাকে। গোয়ার কি সহজ কুবের। মালা শেষে রেগে বলে, কেন মাঝি, কেন এত গোসা কেন? কবে কই নিছিল আমারে? চিরটাকাল ঘরের মধ্যে থাইকা আইলাম, এক দিনের লাগিয়া বেড়াইবার যাই যদি গোসা করবা কেন? যা বেড়া গিয়া মাইজা কর্তার লগে, হারাম জাদি বদ। কি কইলা মাঝি, কি কইলা? তারপর কি ঝগড়াই না দুজনের বেঁধে গেল। প্রতিবেশীরা ছুটে এলো, দাঁড়িয়ে দেখতে লাগলো মজা। শেষে রাগের মাথায় কুবের হঠাৎ কলকেটা মালার গায়ে ছুঁড়ে মারল। কলকের আগুনে মালা ও তার কোলের শিশুটির গা স্থানে স্থানে পুড়ে গেল। কাপড়েও আগুন ধরে গেল মালার। সিধুর বোন ছুটে এসে কাপড়খানা টেনে খুলে নিল। নিজের কাপড়ের আঁচল দিয়ে লজ্জা নিবারণ করল মালার। দুঃখিনী সে, বড় ছেঁড়া তার কাপড়খানা। স্ত্রী পুরুষে ভিড় করেছে অঙ্গনে। তাদের সামনে পঙ্গু অসহায়া স্ত্রীর এই দশা। মালার দুরবস্থায় আমোদ পেয়ে সকলে হাসছে। কে যেন হাততালি দিল। এতক্ষণে চমক ভাঙল কুবেরের। লাফিয়ে দাওয়া থেকে নেমে গাল দিতে দিতে সবাইকে সে বাড়ির বাইরে করে দিয়ে এলো। তারপর নিজের একখানা কাপড় এনে দিল মালাকে। ক্রমে ক্রমে শীত কমে এসেছে। কেতুপুর গ্রাম ও জেলেপাড়ার মাঝামাঝি খালটা শুকিয়ে গিয়েছে। পদ্মার জলও কমেছে অনেক। ক্রমে ক্রমে মাঠগুলি ফসল শূন্য হয়ে খাঁ খাঁ করতে লাগলো। পায়ে চলা পথগুলি স্পষ্ট ও মসৃণ হয়ে এসেছে অনেক দিন আগে। আম গাছে কচি পাতা দেখা দিয়েছে। দেখতে দেখতে পাখির সংখ্যা বেড়ে গিয়েছে দেশে। ঝাঁক বেঁধে বুনো হাঁসের দলকে উড়তে দেখা যায়। উত্তরাভিমুখী নৌকাগুলি দক্ষিণের জোরালো সমগতি বাতাসে বাদাম তুলে তরতর করে ভেসে যায়। দূরে গেলে অতিথি হাঁসগুলির মতোই রহস্যময় মনে হয় তাদের। মাছ দুধ সস্তা হয়েছে। পদ্মার চর থেকে কলসি ভরা দুধ এসে বাজারে 4 পয়সা সের বিকিয়ে যায়। শীতে কুঁকড়ানো গ্রামগুলি গা মেলেছে।
সকাল সন্ধ্যায় মালা কাপড় ভাঁজ করে লখা ও চণ্ডীর শরীর ঢেকে গলায় বেঁধে দেয় না। খালি গায়েই তারা শুকনো ডোবা পুকুরে কাঁদা ঘেঁটে মাছ ধরতে যায়। ফাটা চামড়া উঠে গিয়ে ত্বক মসৃণ হয়ে এসেছে সকলের। মালার রং যেন আরো ফর্সা হয়ে এসেছে। এক মুষ্টি যৌবন যেন অতিরিক্ত এসেছে মালার দেহে। মালাকে চেয়ে রাত্রে কুবেরের ঘুম ভাঙে, কোনোদিন বাড়িতে, কোনোদিন পদ্মার বুকে। রাসুর সঙ্গে গোপীর বিয়ের বন্দোবস্ত কিন্তু হয়ে গিয়েছে বাতিল। এ কীর্তিও হোসেন মিয়ার। সোনাখালীর একটি পাত্র হোসেন ঠিক করে দিয়েছে গোপীর জন্য। নাম তার বঙ্কু। বয়স বেশি নয়। এই জগতে বঙ্কুর আপনার কেউ নেই বটে, কিন্তু হোসেন মিয়া আছে। হোসেন মিয়া যার মুরব্বি, কিসের অভাব তার? বঙ্কু 5-20 টাকা পণ দিবে কুবেরকে, গোপীকে গহনা দিবে 3-20 টাকার, আর একদিন জেলে পাড়ার সকলকে দেবে ভোজ। এ কথা জানতে কুবেরের বাকি নেই যে বিয়ের পর নবদম্পতিকে হোসেন ময়নাদ্বীপে নিয়ে যাবে, কিন্তু জেনে কি লাভ? হোসেন মিয়ার অবাধ্য কুবের কেমন করে হবে? তাছাড়া 5-20 টাকার মায়া ত্যাগ করবার সাধ্য কুবেরের নেই। বিয়ে দিলে মেয়ে পরের ঘরে যায়, কাছে অথবা দূরে। গোপী না হয় যাবে দূরে, অনেক দূরের ময়নাদ্বীপে। হয়তো কখনো একটু মন কেমন করবে কুবেরের, কিন্তু তার প্রতিকার কি? মন তো অনেক কারণেই কেমন করে মানুষের। খবর শুনে রাসু গালাগালি করে গিয়েছে। বলেছে, কথা দিয়া কথা রাখল না কুবের, কুবেরের সে সর্বনাশ করে ছাড়বে। যুগীকে গিয়ে রাসু বুঝি ধরেছে। তারপর একদিন শীতল এসে রাসুর সপক্ষে খানিকক্ষণ উকালতি করে গিয়েছে কুবেরের কাছে। বলেছে, টাকা যদি বেশি চায় কুবের, সে তা বলে না কেন? সোনাখালীর পাত্র যত টাকা দিতে চায় তাই দিবে রাসু। গ্রামে রাসুর মতো পাত্র থাকতে দূরদেশে মেয়েকে কুবের পাঠাবে কেন? কেন? এ কেনর জবাব দেবার ক্ষমতা কুবেরের নেই। ময়নাদ্বীপে গিয়ে গোপীকে বাস করতে হবে ভাবলে জালে আবদ্ধ ইলিশ মাছের মতো মাঝে মাঝে তারও মনটা কি ছটফট করে না? তবু তাকে এসব বলা মিছে। একদিন গোয়ালন্দে অধরের সঙ্গে কুবেরের দেখা হয়ে গেল। অধর বলল, কয়েকদিন আগে কপিলা চরডাঙ্গায় এসেছে, কিছুদিন থাকবে। বাড়ি ফিরে কুবের সেদিন মালাকে বড় দরদ দেখায়। বলে, মালা কতকাল বাপের বাড়ি যায়নি, ইচ্ছে করে না যেতে। ইচ্ছে যদি হয় তবে না হয় চলুক মালা, কাল 2-4 দিন থেকে আসবে। মালা বলে, না, বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা তার নেই। বাপ কি যেতে বলেছে তাকে? এতকাল সে যে যায়নি, একবার কি দেখতে এসেছে? মালা কাঁদো কাঁদো হয়ে যায়। বলে, তার মনটা শুধু পোড়ায় বাপ ভাইয়ের কথা ভেবে, তার জন্য ওদের কারো দরদ নেই। কেন সে যাবে বাপের বাড়ি যেচে? কুবের বিপন্ন হয়ে বলে, গেলে দোষই বা কি? বাপের বাড়ি তো বটে, যেচে বাপের বাড়ি যেতে কারো লজ্জা নেই। কালই চলুক মালা, 2-1 দিন পরেই ফিরে আসবে। এবার মালা সন্দিগ্ধ হয়ে বলে, যাওনের লাগা জিদ করো কেন মাঝি? জিদ কিবা, দরদ কইরা কইলাম জিদ। মালার ওপর রাগের সীমা থাকে না কুবেরের। চরডাঙ্গা যাওয়ার আর তো কোনো ছুতা তার নেই। জামাই অকারণে শ্বশুর বাড়ি গেলে দোষ অবশ্য কিছুই হয় না, কিন্তু এখন কপিলা ওখানে আছে, হঠাৎ কুবেরের আবির্ভাব ঘটলে কে জানে কে কি ভেবে বসবে। বসে বসে কুবের উপায় চিন্তা করে আরো ক্রুদ্ধ চোখে মালার দিকে থেকে থেকে তাকায়। আজ বসন্তের আদর্শ আবহাওয়া এসেছে কেতুপুরে। দোলের উৎসব হবে কাল। লখা ও চণ্ডী আবির কিনে এনে আজই অঙ্গনে খানিক ছড়িয়েছে। কুবেরের আবারও মন কেমন করতে থাকে। কাব্যের মসৃণ মার্জিত মন কেমন করা নয়?
তার ভীরু প্রকৃতির সঙ্গে যতখানি খাপ খায় ততখানি দুরন্ত মানসিক অস্থিরতা। পেট ভরে খেতে পেয়ে শরীরটা কুবেরের ভালো হয়েছে। খাদ্য যতটুকু শক্তি দিত আগে, ব্যয় করতে হতো তার 10 গুণ। এখন সেটা শুধু বন্ধ হয়নি, বিশ্রামও জুটেছে অনেক। মনেরও যেন তাতে ব্যাকুল হওয়ার ক্ষমতা বেড়েছে এবং কমে গিয়েছে দুর্বল অভিমান। সিদ্ধি বা আফিমের নেশার মতো আগে যা কুবেরের মনকে অনেকটা শান্ত করে রাখত। নৌকায় বসে কুবের যেন ভুলে যায় যত নিষ্ঠুরতা করেছে কপিলা, যত দুর্বোধ্য নির্মম খেলা সে খেলেছে তার সঙ্গে। মনে পড়ে শুধু কপিলাকে, কপিলার লীলা চাপল্য, কপিলার হাসি ও ইঙ্গিত, তেলে ভেজা চুল ও কপাল আর বেগুনি রঙের শাড়িখানি। আর মনে পড়ে শ্যামাদাসের উঠোনে ভোরবেলা গোবর লেপায় রত কপিলাকে। মালাকে বলবার অনুরোধ মেশানো তার শেষ সকাতর কথাগুলি। কেন আইছিলাম আজি? জিজ্ঞাসা করেছিল না কপিলা? ও জিজ্ঞাসার মানে কুবের বোঝে। আবার তাই কুবের যেতে চায় কপিলার কাছে, এখনই যেতে চায়। শস্যহীন শুকনো মাঠগুলি ঊর্ধ্বশ্বাসে পার হয়ে চরডাঙ্গায়। কপিলা যেখানে চুল বাঁধছে, কুবেরকে দেখে তার বোতলটি কাত করে আরো খানিকটা তেল মাথায় ঢালবে কপিলা। তার উত্তোলিত দুটি বাহু, মুখের ছলনা ভরা হাসি, বসবার দুর্বিনীত ভঙ্গি সব পাগল করে দেবে কুবেরকে। ঘাটে আরো নৌকা আছে, মাঝি আছে। এখানে থাকতে ভালো লাগে না কুবেরের, বাড়ি ফিরতেও ইচ্ছে হয় না। নদীর ধারে ধারে সে হাঁটতে আরম্ভ করে, ভেঙে পড়ার জন্য প্রস্তুত তীরের ফাটল ধরা অংশগুলির ওপর দিয়ে। চলতে চলতে একসময় 10-12 হাত ডাঙ্গা তাকে সঙ্গে করে ধসে পড়ে নিচে। শীতের পদ্মার জল যেখান থেকে হাত 15 পিছিয়ে গিয়েছে। মাটির একটা চাপড়াই বুঝি মাথায় ঘা দিয়ে কুবেরকে অজ্ঞান করে দেয়। মিনিট 10 পরে চেতনা হয় কুবেরের। প্রথমে কুবেরের মনে হয় এ বুঝি কপিলারই এক কৌতুক। তারপর কষ্টে উঠে বসে সে নিঝুম হয়ে থাকে। শেষ বেলার সূর্য যেন পদ্মাকেও নিঝুম করে দিয়েছে। দূরের নৌকাগুলি এবং আরো দূরের স্টিমারটি যেন হয়ে গিয়েছে গতিহারা। বাতাসের জোর নেই, নদীর ছলাৎ ছলাৎ শব্দ যেন ক্লান্ত। নিজের এলোমেলো চিন্তাগুলিকে কুবের ভালো বুঝতে পারে না। মাথার মধ্যে একটা ভোঁতা বেদনা টিপটিপ করছে। মাথার বাঁ পাশটা দিয়ে একটু রক্তও পড়েছে। তাই বলে কেবলই এখন মনে আসতে থাকবে কেন গণেশের সেই গান, পীড়িত কইরা জইলা মলাম সই আলো সই। কার সঙ্গে পীড়িত করে জ্বলে মরছে কুবের? কপিলার সঙ্গে? ভারী মেয়ে মানুষ কপিলা, তার সঙ্গে আবার পীড়িত? ছেলে মানুষ নাকি কুবের? পদ্মায় স্নান করে কুবের বাড়ি ফিরল। ভাত খেতে বসে হঠাৎ কুবের বলল, চরডাঙ্গা যাবি লখা? জামু বাবা জামু, কাল বিয়ানে মেলা দিমু আই। এ ফন্দি মন্দ নয়। দোলের উৎসবে মামা বাড়ি যাবে ছেলেরা, একা তো যেতে পারবে না তারা, কুবের তাই সঙ্গে যাবে। কেউ টেরও পাবে না কিসে কুবেরকে টেনে এনেছে চরডাঙ্গাতে। মালা বলল, আগো নিয়ে যাইবা তো আমারও নিয়ে চলো। কুবের বলে, না তরে নিমু না, যাবি না কইলি কেন? কুবের বেঁচেছে। মালাকে নিয়ে চরডাঙ্গা যাওয়া কি সহজ কথা? রাজি না হয়ে ভালোই করেছে মালা। যাতায়াতের ডুলি ভাড়াটা কুবেরের বেঁচে গেল। মালা এখন যেতে চায়। ছেলেদের নিয়ে কুবের যদি সত্য সত্যই যায় চরডাঙ্গা, তবে আর সে যাবে না কেন? কুবের তার ইচ্ছা অনিচ্ছার কথা তুলেছিল বলেই না প্রথমটা সে রাজি হয়নি। মালা স্বামীর তোষামোদ আরম্ভ করে।
রাত্রে খানিকটা রাগারাগি কাঁদাকাটি করতেও ছাড়ে না, কিন্তু কুবের অটল। যাবে না বলল কেন মালা? কুবের যখন তোষামোদ আরম্ভ করেছিল বাহাদুরি করে, তখন যেতে অস্বীকার করলো কেন? মরে গেলেও কুবের তো তাকে চরডাঙ্গায় নেবে না। হ্যাঁ, কুবেরের গো মালা জানে না। কি ভেবেছে সে কুবেরকে? রাত্রি থাকতে উঠে লখা ও চণ্ডীকে টেনে তুলে কুবের রওনা হয়ে গেল। মাথা কপাল কুটে যাওয়ার জন্য কাঁদতে লাগলো মালা। কুবের ফিরেও তাকালো না। সকাল সকাল তারা পৌঁছলো চরডাঙ্গায়। হাঁটতে হাঁটতে ছেলে দুটার পা ব্যথা হয়ে গিয়েছে। চণ্ডীকে মাঝে মাঝে কোলে করে চলতে হওয়ায় কুবেরের ধরে গিয়েছে হাঁপ। শ্বশুর বাড়ির দাওয়ায় বসে গামছা দিয়ে সে ঘাম মুছতে লাগলো। একটু পরে কপিলা একখানা পাখা এনে দিল। কুবের খুশি হয়ে বলল, আছোস কিবা কপিলা? কিবা দেখো, কাহিল যেন লাগে তরে? হ, কাহিল হইছি। কুবের ব্যগ্র হয়ে জিজ্ঞেস করলো, কেন রে কপিলা, অসুখ নি করছে তোর? মন্ডার অসুখ মাঝি, তোমার লাগিয়া ভাইবা ভাইবা কাহিল হইছি। বলতে বলতে আঁচলের আড়াল থেকে হাত বের করে এক ভাঁড় চুন হলুদ কপিলা কুবেরের গায়ে ঢেলে দেয়। হেসে গলে পড়ে কপিলা। কুবের মূঢ়ের মতো চেয়ে থাকে। আনন্দ অথবা দুঃখ কিসে তার রোমাঞ্চ হয় সে বুঝতে পারে না। কেতুপুরে থাকবার সময় এমনিভাবে হাসত কপিলা। আকুর টাকুরে শ্যামাদাসের বাড়িতে এ হাসির আভাসও কপিলার মুখে সে দেখতে পায়নি। কপিলার হাসির শব্দে বৈকুণ্ঠ বাইরে আসে। লখা ও চণ্ডীকে সঙ্গে করে কপিলা চলে যায় ভেতরে। শ্যামাদাসের কাছে বৈকুণ্ঠ ময়নাদ্বীপের কথা শুনেছে। সে সেই কথা আরম্ভ করল। কথায় কুবেরের মন ছিল না। সে অন্য মনে বৈকুণ্ঠের কথার জবাব দিয়ে গেল। রং ও কাদা নিয়ে গ্রামে দোলের উৎসব চলেছে। রঙের চেয়ে কাদার পরিমাণটাই এ পাড়ায় বেশি। চাষাভুষা জেলে মাঝির পাড়া এটা। এখানে রঙের বড় অনটন। অনেক বেলায় কাদামাখা মূর্তিসমূহের একটা শোভাযাত্রা পাড়া থেকে গ্রাম প্রদক্ষিণ করতে বের হলো। গাধার মতো ক্ষুদ্রকায় একটা ঘোড়ার ওপরে বিচিত্র সাজে দোলের রাজা অতি কষ্টে বসে আছে। গলায় তার ছেঁড়া জুতোর মালা, গায়ে গোটা দশেক ছিন্ন ভিন্ন জামা, চারিদিকে লড়বড় করে ঝুলছে অনেকগুলি ছেঁড়া ন্যাকড়া। সামনে দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রার লোকেরা কুবের, বৈকুণ্ঠ ও অধরকে কাদা মাখিয়ে দিয়ে গেল। অধর ভিড়ে গেল দলে। তাথই তাথই নাচ, ছুটাছুটি, হইচই, ডোবা পুকুরের পাঁক তুলে যাকে খুশি ছুঁড়ে মারা, আনন্দ বটে দোলের। খানিক ইতস্তত করে লখা ও চণ্ডী অধরের সঙ্গে যোগ দিবার জন্য ছুটে গেল। কুবেরের বারণ কানেও তুলল না। কাদা ধুয়ে স্নান করে আসবার উদ্দেশ্যে কুবের গেল পুকুরে। কপিলা বুঝি টের পেয়েছিল। খানিক পরে সেও পুকুর ঘাটে এসে হাজির। আমারে রং দিলা না মাঝি? পাঁক দিমু কপিলা, রং তো নাই। দূর, রং নাই, পাঁক দিবার চায়। দিও না মাঝি, পাঁক দিও না কইলাম। পাঁক দিতে বারণ করে কপিলা, কিন্তু পা পিছলে কাদা মাখা জলে সে গড়িয়ে পড়ে। হাতের ঠেলায় কলসি ভেসে যায় কুবেরের দিকে। কপিলা বলে, ধরো মাঝি, কলস ধরো। বলে, আমারে ধরো কেন, কলস ধরো। হ। ভীত চোখে চারিদিকে চেয়ে কলসির মতোই আলগোছে কপিলা ভেসে থাকে। তেমনি ত্রাসের ভঙ্গিতে স্তন দুটি ভাসে আর ডোবে। চোখের পলকে বুকের কাপড় টেনে হাসবার ভান করে কপিলা বলে, কথা কও না যে মাঝি। কুবের বলে, তোর লাইগা দিবারাত্র পরানটা পোড়ায় কপিলা। কপিলা চোখ বুজে বলে, কেন মাঝি, কেন? আমারে ভাবো কেন? স্বামীর ঘরে না গেছি আমি? আমারে ভুইল মাঝি। পুরুষের পরাণ পরে কয়দিন? গাঙের জলে নাও ভাসাইয়া দূর দেশে যাইও মাঝি। ভুইল আমারে, ছাড়ো, মানুষ আহে। সাঁতার দিয়ে কপিলা কলসি ধরে আনে। কাপড় ঠিক করে ভরা কলসি কাঁখে তুলে
পিছল ঢালু পার বেয়ে উপরে উঠে যায়। ফিরে একবার তাকায় কপিলা। ভরা কলসির জল খানিকটা উছলে পড়ে। দুপুরে খেয়ে উঠে কুবের বলে, লখা চণ্ডী ল মেলা করি, দিনে দিনে গায়ে ফিরুম। মালা বিস্মিত হয়ে বলল, আইজ ফিরাইলা যে? মানসে থাকে তোর বাপের বাড়ি? পথ হেঁটে হেঁটে লখা ও চণ্ডী আধমরা হয়ে গিয়েছিল। কুবেরও কম শ্রান্ত হয়নি। জিরিয়ে জিরিয়ে গ্রামে পৌঁছতে তাদের সন্ধ্যা পার হয়ে গিয়েছিল। লখা ও চণ্ডী দুটি দুটি ভাত খেয়ে শুয়ে পড়ল। কপিলা চরডাঙ্গায় এসেছে তাদের মুখে এ খবর শুনে মালা গম্ভীর হয়ে গেল। কুবেরকে আর সে কিছু জিজ্ঞাসা করল না। খোঁড়া পাটি টান করার চেষ্টাতেই বোধহয় একবার তার মুখখানা হয়ে গেল বিকৃত। কপিলা চলে যাওয়ার পর থেকে নিজের পঙ্গুতা সম্বন্ধে মালা সচেতন হয়ে উঠেছে। কুঁকড়ানো শীর্ণ পাটিকে সে মাঝে মাঝে সিধা করার চেষ্টা করে, দু হাতে মাঝে মাঝে পাটিকে ঘষতে থাকে সজোরে। জন্ম থেকে অভ্যস্ত বিকলাঙ্গটি এতকাল পরে মালাকে বিশেষভাবে কাতর করেছে। বাড়ির দক্ষিণে খানিকটা ফাঁকা জমি ছিল। গোপীর বিয়ের আগে ওখানে একখানা ঘর তুলবার কথা ভাবছিল কুবের। এতকাল সময় ছিল না। হোসেনের চালানি কারবারে এখন একটু মন্দা পড়েছে। বাড়িতে থাকবার সময় পায় কুবের। চরডাঙ্গা থেকে ফিরবার পরদিন সে ঘর তুলবার জন্য বাবুদের অনুমতি আনতে গেল। কুবের কি জানতো অনুমতির জন্য মেজবাবুর কাছেই তাকে দরবার করতে হবে? নিচু হয়ে প্রণাম করে জোর হাতে মেজবাবুর সামনে দাঁড়াতে হলো কুবেরকে। করুণ কণ্ঠে জানাতে হলো আবেদন। ঘর তুলবে কুবের? খুব টাকা হয়েছে নাকি কুবেরের? মেজবাবু হেসে কথা বলেন। ফরাসের সামনে মেঝেতে উবু হয়ে বসবার অনুমতি পায় কুবের, কিন্তু যুক্ত কর মুক্ত করবার নিয়ম নেই। জেলে পাড়ার খবর জিজ্ঞাসা করেন মেজবাবু। কে কেমন আছে, কার কেমন অবস্থা, কিরকম মাছ পড়ছে এবছর। জেলে পাড়ার ঘরে ঘরে একদিন মেজবাবুর যাতায়াত ছিল। শিক্ষা ও স্বাস্থ্যনীতির জ্ঞান বিতরণ করে মাঝিদের জীবনগুলি উন্নততর করবার ঝোঁকে তিনি আভিজাত্য ভুলেছিলেন। শিক্ষা মাঝিরা পায়নি, মাঝিদের বৌঝিরা শুধু পেয়েছিল দুর্নাম। গ্রামে গ্রামে খবর রটেছিল যে কেতুপুরের মেজকর্তা জেলেপাড়ার ঘরে ঘরে রমণী চেখে বেড়াচ্ছেন। জেলেপাড়া মেজবাবুর প্রণয়িনীর উপনিবেশ। আজ আর জেলেপাড়ার দিকে যাওয়ার সময় মেজবাবু পান না। মাঝিদের কারো সঙ্গে দেখা হলে খবর জিজ্ঞাসা করেন। সকালে দুপুরে জেলেপাড়ার ভাঙা কুটিরে গিয়ে সময় যাপন করবার সময়েও যে দুস্তর ব্যবধান মাঝিদের সঙ্গে মেজবাবুর থেকে গিয়েছিল, কোনো মন্ত্রে তা ঘুচবার নয়। মাঝিরা বিব্রত সন্ত্রস্ত হয়ে উঠেছিল। ভালো করবার খেয়ালে বড়লোক কবে গরিবের হৃদয় জয় করতে পেরেছে? মেজবাবু তো হোসেন মিয়া নয়। দুর্নীতি, দারিদ্র, অন্তহীন সরলতার সঙ্গে নিচু স্তরের চালাকি, অবিশ্বাস ও সন্দেহের সঙ্গে একান্ত নির্ভর, অন্ধ ধর্মবিশ্বাসের সঙ্গে অধর্মকে অনায়াসে সয়ে চলা, এসব যাদের জীবনে একাকার হয়ে আছে, পদ্মার বুকে নৌকা ভাসিয়ে যারা ভাবুক কবি, ডাঙায় যারা গরিব ছোট লোক, মেজবাবু কেন তাদের পাত্তা পাবেন? ও কাজ হোসেন মিয়ার মতো মানুষের পক্ষে সম্ভব। মেজবাবুর চেয়ে বেশি টাকা উপার্জন করেও যার মাঝিত্ব খসে যায়নি। মালার কথাও মেজবাবু জিজ্ঞাসা করলেন। মালার পায়ের যে চিকিৎসা চলছিল, কি হলো তার? তারপর ফাঁকা জমিটুকুতে ঘর তুলবার অনুমতি দিয়ে কুবেরকে মেজবাবু বিদায় দিলেন। মালা আজও মুখ ভার করেছিল, কিন্তু কৌতূহল দমন করা যায় না। কি কইল মাইজা কর্তা? কি কইব? তোর কথা জিগাইল। নাই তুইলা আবার তোরে হাসপাতাল নিয়ে যাইব কইল গফির মা। গোয়ার কি কম কুবের? গো ধরলে আর তো সে তা ছাড়বে না। মেজবাবুর নৌকায় মালা যে আমিন বাড়ি গিয়েছিল, কতকাল সে এ কথা মনের মধ্যে পুষে রাখবে সেই জানে। হয়তো মালা যখন বুড়ি হয়ে যাবে,
বিকল পাটির মতো সর্বাঙ্গ শীর্ণ হয়ে আসবে তার, তখনও এ কথা ভুলবে না কুবের। কলহ করে মালা কাঁদে, মৃত্যু কামনা করে নিজের। কিন্তু এ বিষয়ে কুবের কঠোর, নির্মম। অন্য বিষয়ে মালার সঙ্গে তার ব্যবহার বদলায় না। পঙ্গু অসহায় স্ত্রীর জীবন তারই বক্ষের আশ্রয়ে আজও উথলে ওঠে। কিন্তু আমিন বাড়ি যাওয়ার জন্য অম্লান বদলে মালাকে সে পীড়ন করে। আজ রাত্রেই হয়তো কুবের মালাকে বুকে জড়িয়ে মিঠা মিঠা কথা বলবে। পদ্মার ঠান্ডা বাতাসে জুড়িয়ে জুড়িয়ে কি যে মধুর হয়ে উঠবে কুবেরের ব্যবহার। কাল হয়তো আবার সে কাঁদাবে মালাকে মেজবাবুর কথা তুলে। এমনই প্রকৃতি পদ্মা নদীর মাঝির। ভদ্রলোকের মতো একটানা সংকীর্ণতা নয়, বিরাট বিস্তারিত সংমিশ্রণ। ঘর তোলা শেষ হতে দিন দশেক সময় লাগলো। তারপর একদিন বঙ্কুর সঙ্গে বিয়ে হয়ে গেল গোপীর। কপিলা এলো বিয়েতে। সে না এলে বিয়ের কাজ করবে কে? মালা তো পঙ্গু। কুবের খুশি হয়ে বলতে লাগলো, আইসস কপিলা, আইসস। কুবের যেন ভুলে গিয়েছে চরডাঙ্গার পুকুরের জলে কি কথা তার হয়েছিল কপিলার সঙ্গে। কিন্তু কপিলা সব মনে পড়িয়ে দেয়। সরে সরে পালিয়ে বেড়ায় কপিলা। ঢেঁকি ঘরের ভেতরে দাঁড়িয়ে কুবের ইশারা করে কাছে ডাকলে মুখ ঘুরিয়ে থাকে। এ তো ছলনা নয়, খেলা নয় কপিলার। কি যেন ভেবে এসেছে কপিলা এবার। বড় সে গম্ভীর। একটু হাসি, দুটি কথার কাঙ্গাল কুবের। কপিলার হাসি কই, কথা কই কপিলার মুখে? হলুদ মাখতে মাখতে হলদে হয়ে বিয়ে হয়ে গেল গোপীর। বরকনেকে কুবের পদ্মার নৌকায় তুলে দিল। গোপী আবার ফিরে আসবে। হোসেন মিয়ার তাড়াতাড়ি নেই। বঙ্কু ও গোপী 2 মাস দেশে থাক, তাতে সে আপত্তি করবে না। বিয়ের পরই কপিলার ফিরে যাওয়ার কথা ছিল, কি ভেবে সে রয়ে গেল। কদিন পরে শ্যামাদাস এসে তাকে আকুর টাকুর নিয়ে যাবে। দিন 2 পরে কুবেরকে হোসেন মিয়ার একটা চালান আনতে যেতে হলো। মাইল 10 উজানে একটা গ্রামের ঘাটে নৌকা বেঁধে সে পাট বোঝাই করলো নৌকায়। তারপর দেবীগঞ্জ ফিরে এলো অনেক রাত্রে। সবাই শ্রান্ত হয়ে পড়েছিল। অত রাতে কেতুপুরে ফিরতে রাজি হলো না। কুবেরের মন পড়েছিল বাড়িতে। নদীর ধারে ধারে সে হাঁটতে আরম্ভ করলো গ্রামের দিকে। নদীতে জেলে নৌকার আলোগুলি ইতস্তত সঞ্চালিত হচ্ছে। মাছ ধরবার কামাই নেই পদ্মায়। চলতে চলতে কত কি ভাবে কুবের। কারো ঘুম না ভাঙিয়ে কপিলাকে কি তোলা যাবে না? আর কিছু চায় না কুবের কপিলার কাছে। গোপনে শুধু 2টা সুখ দুঃখের কথা বলবে, একটু রহস্য করবে কপিলার সঙ্গে। বাঁশের কঞ্চির মতো অবাধ্য ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়ে কপিলা টিটকারি দিবে তাকে। ধরে নুইয়ে দিতে গেলে বসে পড়বে কাদায়। চাপা হাসিতে নির্জন নদী তীরে তুলে দিবে রোমাঞ্চ। আর কিছুই কুবের চায় না। কেতুপুরের ঘাটে পৌঁছে কুবেরের বুকের মধ্যে হঠাৎ কাঁপুনি ধরে গেল। গলা শুকিয়ে গেল কুবেরের। স্পষ্ট সে দেখতে পেল সাদা কাপড় পরে এত রাত্রে একটি রমণী ঘাটে দাঁড়িয়ে আছে। কোনো দিকে মানুষের সাড়া নেই। পদ্মার জল শুধু ছলাৎ ছলাৎ করে আছড়ে ভাঙা তীরকে ভাঙবার চেষ্টা করছে। নদীর জোর বাতাসে সাদা কাপড় উড়ছে একাকিনী রমণীর। ভীত কর্কশ কণ্ঠে কুবের বলল, কেডা খাড়ায় আসো গা, কেডা? নদীর দিকে মুখ করে রমণী দাঁড়িয়েছিল। কুবেরের গলার আওয়াজে চমকে অস্ফুট শব্দ করে উঠল। তারপর ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করল, কেডা, মাঝি আইলা? কুবের অবাক হয়ে বলল, কপিলা, দুপুর রাতে ঘাটে কি করস কপিলা? কপিলা কাছে এলো, বলল, ডরাইছিলাম মাঝি। তারপর আরও কাছে এলো কপিলা। কুবেরের বুকের আশ্রয়ে সে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, বড় বিপদ হয়েছে আজ বিকেলে হঠাৎ পুলিশ এসে বাড়ি তল্লাশ করেছে কুবেরের।
ঢেঁকি ঘরের পাটখড়ির বোঝার তলে প্রীতম মাঝির চুরি যাওয়া ঘটিটা পাওয়া গিয়েছে। বাড়ি ফিরলেই চৌকিদার ধরবে কুবেরকে। সন্ধ্যার পর চুপি চুপি কপিলা তাই ঘাটে এসে বসে আছে। কুবের ফিরলে সতর্ক করে দেবে। কুবেরের মুখে কথা সরল না। অনেকক্ষণ পরে সে বলল, রাসুর কাম। সর্বনাশ করব কইছিল না রাসু? রাসুর কাম। কি করবা মাঝি? কে জানে কি করবে। বিপদে আপদে মুখ চাইবার একজন আছে কুবেরের, তার কাছে গিয়ে দাঁড়াবে। ঘাটে হোসেনের নৌকা বাঁধা আছে দেখে কুবের একটু আশ্বস্ত হলো। কপিলার চোখ মুছিয়ে দিল কুবের। বলল, বাড়ির যা কপিলা। তুমি কি করবা? হোসেন মিয়ারে বৃত্তান্ত কই গিয়া দেখি সে কি কয়। আমি লগে জামু মাঝি। বাঁশের কঞ্চির মতো অবাধ্য কপিলা। কোনো মতেই কুবের তাকে বাড়িতে পাঠাতে পারল না। কুবেরের সঙ্গে সে হোসেন মিয়ার বাড়ি গেল। হোসেনকে কিছু বলতে হলো না, খবর সে আগেই শুনেছে। লালচে দাড়ি মুঠো করে ধরে সে ভাবতে ভাবতে বলল, ময়নাদ্বীপি যাবা কুবির? চুরি আমি সামাল দিমু। আমি চুরি করি নাই মিয়া। তা কি হোসেন মিয়া জানে না? কিন্তু চোরাই মাল যখন বের হয়েছে কুবেরের ঘরে, চোরকে সেখানে মাল রেখে আসতে কেউ যখন দেখেনি, কে বিশ্বাস করবে কুবেরের কথা? বাইরের কেউ শত্রুতা করে রেখে যেতে পারে এমন কোনো স্থানে মাল বের হয়নি। একেবারে ঘরের মধ্যে লুকানো অবস্থায় মাল পাওয়া গিয়েছে। তাছাড়া গরিব নয় কুবের। বিবর্ণ মুখে কুবের মাথা হেঁট করে থাকে। ঘোমটার ভিতর থেকে সজল চোখে কপিলা তার দিকে তাকায়। একজন মুনিশ তামাক সেজে দিয়ে যায় হোসেনকে। তামাক টানতে টানতে হোসেন জিজ্ঞাসা করে, যাবা ময়নাদ্বীপি? ঘাড় নেড়ে কুবের সায় দেয়। চোখ বুজে হোসেন ব্যবস্থার কথা বলে চলে। আজ এই রাত্রেই রওনা হয়ে যাক কুবের। স্ত্রী পুত্রের জন্য ভাবনা নেই কুবেরের। হোসেন রইল। পরে গোপী আর বঙ্কুর সঙ্গে ওদের সকলকে হোসেন ময়নাদ্বীপে পৌঁছে দেবে। কেন কাঁদে কেন কুবের? ময়নাদ্বীপ তো সে নিজের চোখে দেখে এসেছে। সেখানে গিয়ে বাস করতে হবে বলে কান্নার কি আছে? তামাক শেষ করে হোসেন উঠল। বাইরের একটা ঘরে 7 জন মুসলমান মাঝি ঘুমিয়েছিল। তাদের মধ্যে 5 জনকে সঙ্গে করে সকলে নদীর ঘাটের দিকে চলল। কুবের ও কপিলা চলতে লাগলো সকলের পেছনে। কপিলা চুপি চুপি বলে, না গেলা মাঝি, জেল খাটো। কুবের বলে, হোসেন মিয়া দ্বীপই আমারে নি বই কপিলা। একবার জেল খাইটা পার পামু না, ফিরে আবার জেল খাটাইব। কপিলা আর কথা বলে না। ঘাটের খানিক তফাতে হোসেনের প্রকাণ্ড নৌকাটি নোঙ্গর করা ছিল। একজন মাঝি ঘুমিয়েছিল নৌকায়। তাকে ডেকে তুললে সে নৌকা তীরে ভিড়ালো। কুবের নীরবে নৌকায় উঠে গেল। সঙ্গে গেল কপিলা। ছইয়ের মধ্যে গিয়ে বসল সে। কুবেরকে ডেকে বলল, আমারে নিবা মাঝি লগে? কপিলা চলুক সঙ্গে। একা অত দূরে কুবের পাড়ি দিতে পারবে না। শুধুই দর্শক শ্রোতা, এই সঙ্গেই শেষ হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি উপন্যাসটির সম্পূর্ণ পাঠ আমি ধারাবাহিকভাবে 10টি পর্বে আপনাদের শোনালাম। আপনাদের কেমন লাগলো দয়া করে তা জানালে কৃতার্থ থাকব। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দয়া করে পরিচিত জনকে আমাদের পরিবেশনার কথা জানাবেন। কেউ যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটির সম্পূর্ণ পাঠ শুনতে চান, তাহলে আমাদের গল্পবৃক্ষ চ্যানেলের গল্পগেলা গোগ্রাসের প্রতিটি পর্বে ক্লিক করে শুনতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।